হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার থেকে অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 এই পেপার থেকে গুরুত্বপূর্ণ দুটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের এমডিসি কোর্সে 15 নম্বরের জন্য কিন্তু 300 শব্দের মধ্যে লিখতে হয়, এটা মাথায় রাখবে। অনার্সে কিন্তু সেটা 500 শব্দের মধ্যে বড় প্রশ্ন লিখতে হয়, তোমাদের 300 শব্দের মধ্যে লিখতে হয়। তাই তোমাদের অ্যান্সারগুলো কিন্তু একটু ছোট হবে তুলনামূলকভাবে। আর প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই ভূমিকা। রাষ্ট্রচিন্তার ইতিহাসে শ্রেণীবিভাগ একটি মৌলিক বিশ্লেষণ পদ্ধতি। রাজনৈতিক প্রক্রিয়া, শাসন ব্যবস্থা এবং সংবিধানের প্রকৃতি বোঝার ক্ষেত্রে এই পদ্ধতি যুক্তিনিষ্ঠ ব্যাখ্যা ও তুলনামূলক মূল্যায়নের সুযোগ সৃষ্টি করে। প্রাচীন গ্রিসের মহান দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম বৈজ্ঞানিকভাবে শাসন ব্যবস্থার শ্রেণীবিভাগ উপস্থাপন করেন। তার পলিটিক্স গ্রন্থে তিনি শাসন ব্যবস্থাকে বুঝতে দুটি প্রধান ভিত্তি নির্ধারণ করেন। একটা ভিত্তি হচ্ছে সরকারের উদ্দেশ্য, আর একটা ভিত্তি হচ্ছে শাসকের সংখ্যা। আর এই ভিত্তিতে তিনি যে কাঠামো তৈরি করেন তা প্রাচীন রাজনৈতিক চিন্তাকে নতুন দিগন্তে পৌঁছে দিয়েছিল। অ্যারিস্টটলের প্রধান শ্রেণীবিভাগ। অ্যারিস্টটল মনে করেন সংবিধানের প্রকৃতি নির্ভর করে কে শাসন করছে এবং কিসের জন্য শাসন করছে এই দুটি মৌলিক প্রশ্নের উপর। কে শাসন করছে এবং কিসের জন্য শাসন করছে। এখানে পয়েন্ট কি বলা হয়েছে, সরকারের উদ্দেশ্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ। সেখানে 3 ধরনের শাসন ব্যবস্থাকে দুভাগে বলছে, তিনি শাসন ব্যবস্থাকে দুভাগে ভাগ করে। মানে সরকারের উদ্দেশ্যের ভিত্তিতে যে শাসন ব্যবস্থা তিনি সেটা দুভাগে ভাগ করে। আর আরেকটা আছে উদ্দেশ্যর ভিত্তিতে, যেটা আছে দেখো সংখ্যার ভিত্তিতে সেটা 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এটাকে তোমরা আগে বোঝো যে সরকারের উদ্দেশ্যের ভিত্তিতে যে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিশুদ্ধ বা স্বাভাবিক শাসন ব্যবস্থা, যেখানে শাসন পরিচালিত হয় সকলের মঙ্গলের উদ্দেশ্যে। আর 2 নম্বর বলা হচ্ছে বিকৃত বা অপভ্রষ্ট শাসন ব্যবস্থা, যেখানে শাসন পরিচালিত হয় শাসকের ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে। এবার শাসকের সংখ্যার ভিত্তিতে শ্রেণীবিভাগ। শাসকের সংখ্যার ভিত্তিতে তিনি 3 ধরনের শাসকের কথা বলেছে, একজনের শাসন, কয়েকজনের শাসন আর বহুজনের শাসন। আর এই যে এই যে 3 ধরনের শাসন ব্যবস্থার কথা বলেছেন, তিনি দুটি রূপের কথা বলেছে, একটা হচ্ছে বিশুদ্ধ রূপ আর একটা হচ্ছে বিকৃত রূপ। যেমন একজনের শাসন যখন বিশুদ্ধ রূপ তখন তাকে রাজতন্ত্র বলা হয়, আর বিকৃত হয়ে গেলেই সেটা স্বৈরতন্ত্র হয়ে যাবে। কয়েকজনের শাসন সেটাকে বিশুদ্ধ রূপকে অভিজাততন্ত্র বলা হবে, আর বিকৃত রূপকে ধনিকতন্ত্র বলা হবে। আর বহুজনের শাসন সেটাকে বিশুদ্ধ রূপকে হচ্ছে নিয়মতন্ত্র বা পলিটির কথা বলা হবে, আর বিকৃত রূপকে গণতন্ত্র বলা হবে। আর সেই মুহূর্তেই গণতন্ত্র হচ্ছে খারাপ শাসন ব্যবস্থা, এটা মাথায় রাখতে হবে। তিনি এই নিয়মতন্ত্র বা পলিটিকেই শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলেছিলেন। কেন সেটা বলা হচ্ছে দেখো। বিশুদ্ধ ও বিকৃত শাসন ব্যবস্থার বিশ্লেষণ এবারে দেখো। শাসনতন্ত্রে একজন শাসক সমাজের কল্যাণের কাজ করে, কিন্তু এটা রাজতন্ত্রে একজন শাসক সমাজের কল্যাণের কাজ করে, কিন্তু উদ্দেশ্য বদলে গেলে তা স্বৈরতন্ত্রে পরিণত হয়, সেখানে শাসক স্বার্থপর আর নিষ্ঠুর ও আইন বহির্ভূত হয়ে ওঠে। অভিজাততন্ত্রে কিছু শ্রেষ্ঠ ব্যক্তি যোগ্যতা ও নৈতিকতার ভিত্তিতে শাসন করে, আর একই কাঠামো ধনীদের স্বার্থে পরিচালিত হলে সেটি হয় ধনিকতন্ত্র। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মতন্ত্র বা পলিটি, যেখানে বহুজনের শাসন সাধারণের কল্যাণে পরিচালিত হয়। অ্যারিস্টটল মনে করেন পলিটি হলো ধনতান্ত্রিক ও ধনিকতন্ত্র ও গণতন্ত্রের মিশ্র রূপ, যেখানে মধ্যবিত্ত শ্রেণী মূল ভূমিকা পালন করে। তাদের সংযম, ভারসাম্য এবং ন্যায়বোধের কারণে পলিটি সর্বোত্তম বাস্তব শাসন ব্যবস্থা। তিনি যুক্তি দেন যে অত্যাধিক ধনী হলে মানুষ ঔদ্ধত্যপূর্ণ হয়ে ওঠে, আর অত্যাধিক গরিব হলে দাসত্বপ্রবণ মনোভাব গড়ে ওঠে। তাই মধ্যবিত্ত রাষ্ট্রই স্থায়িত্বের ভিত্তি। এবার মূল্যায়ন দেখো। সমালোচকদের মতে অ্যারিস্টটলের শ্রেণীবিভাগ তার সময়ের প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলেও আধুনিক জটিল রাষ্ট্র ব্যবস্থা বিশ্লেষণে এটি সম্পূর্ণ প্রযোজ্য নয়। গেটেল বলেন
যদিও বলছে, দেখো গেটেল বলেন যদিও হেরোডোটাস, পিন্ডার এবং প্লেটো আগে আগে শাসকের সংখ্যার ভিত্তিতে সরকারের শ্রেণীবদ্ধ করেছিলেন, তবু অ্যারিস্টটল শাসনের উদ্দেশ্যকে কেন্দ্র করে যে বিশ্লেষণ দেন তাকে স্বতন্ত্র মর্যাদা দেয়। তার বিশেষ অবদান হলো নৈতিকতা ও আইনের শাসনকে সরকার ব্যবস্থার মানদণ্ড হিসাবে বিবেচনা করা। তারপরে কি বলা হচ্ছে দেখো উপসংহারে কি বলা হচ্ছে দেখো, সমকালীন রাজনৈতিক ব্যবস্থার আলোকে অ্যারিস্টটলের শ্রেণীবিভাগ পুরনো মনে হতে পারে, কিন্তু তার সময় এটি ছিল এক বৈজ্ঞানিক এবং বিপ্লবাত্মক অবদান। তিনি শুধু শাসকের সংখ্যা নয়, শাসনের নৈতিক উদ্দেশ্যকে রাজনৈতিক বিশ্লেষণের কেন্দ্রে তুলে ধরেন, যা আজও রাজনৈতিক বিজ্ঞানের অন্যতম ভিত্তি। তাই অ্যারিস্টটলের শাসন ব্যবস্থার শ্রেণীবিভাগ রাজনৈতিক তত্ত্বে চিরকাল প্রাসঙ্গিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এবার আছে দেখো পরের প্রশ্ন হচ্ছে, লককে আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক বলা যায় কিনা সেটা, বা লকের উদারনীতিবাদ সম্পর্কে ধারণা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা এবারে দেখো। আর তোমাদের একটা বিষয় বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে দেখে নাও, প্রথমেই ভূমিকা। সপ্তদশ শতকে বিশিষ্ট ইংরেজ দার্শনিক জন লক আধুনিক রাজনৈতিক দর্শনে এক মৌলিক ভিত্তি স্থাপনকারী চিন্তাবিদ। তার টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট গ্রন্থে তিনি ঐশ্বরিক অধিকারের তত্ত্বকে স্বীকার করেন এবং ব্যক্তির অধিকার, সম্মতি ও সীমিত সরকারের নীতি প্রতিষ্ঠা করেন। লকের তাত্ত্বিক ব্যাখ্যাগুলি পরবর্তীকালে আধুনিক উদারনীতিবাদের ভিত্তি হয়ে ওঠে, তাই তাকে আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক বা জনক হিসাবে অভিহিত করা হয়। লকের উদারনীতির ভাবনা। প্রথম পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক অধিকার। লক দাবি করেন যে রাষ্ট্র গঠনের আগে মানুষ প্রকৃতির রাজ্যে জীবন, স্বাধীনতা, সম্পত্তি এই তিনটি অবিচ্ছেদ্য অধিকার ভোগ করত। এগুলো মানুষের জন্মগত এবং কোনো রাষ্ট্র বা শাসক কেড়ে নিতে পারে না। ব্যক্তি স্বাধীনতা অধিকারের এই ধারণাই আধুনিক উদারনীতির মূল স্তম্ভ। বিশেষত সম্পত্তির অধিকারের প্রতি তার জোর পরবর্তীকালে অর্থনৈতিক উদারনীতির ভিত্তি গঠন করে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখো সামাজিক চুক্তি ও সীমিত সরকার। লকের মতে মানুষ তার প্রাকৃতিক অধিকার সুরক্ষার জন্য সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে, অর্থাৎ সরকার সৃষ্টি হয় জনগণের সেবার জন্য, তাই তার ক্ষমতা অবশ্যই সীমিত হবে। তার এই ধারণা হবসের নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার তত্ত্বের বিপরীত। লক প্রথমবার রাষ্ট্রকে দায়িত্বশীল ও সীমাবদ্ধ কর্তৃত্ব হিসাবে ভাবতে শেখান, যা উদারনীতিবাদের মূল কেন্দ্রে অবস্থান করে। তারপর হচ্ছে দেখো জনগণের সম্মতি। লকের মতে কোনো সরকারের বৈধতা আসে কেবল শাসিত জনগণের সম্মতি থেকে। কোনো সরকার ঐশ্বরিক অধিকার দাবি করে শাসন করতে পারে না। আধুনিক গণতন্ত্রে নির্বাচনী প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ সরকারকে অনুমোদন দেয়, এটা লকীয় ধারণার বাস্তব প্রয়োগ। সরকারের ক্ষমতার উৎস জনগণ, এটি আধুনিক উদারনীতিবাদের অপরিহার্য নীতি। তারপরের পয়েন্ট হচ্ছে সরকারের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার। যদি সরকার মানুষের জীবন, স্বাধীনতা ও সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের সেই সরকারকে পরিবর্তন বা উৎখাত করার অধিকার রয়েছে। এটি উদারনৈতিক স্বাধীনতার সর্বোচ্চ প্রকাশ। তারপর হচ্ছে দেখো উপসংহারে কি বলা হচ্ছে দেখো, লক প্রথম দার্শনিক যিনি ব্যক্তি স্বাধীনতা, সীমিত সরকার ও প্রাকৃতিক অধিকার ও জনমতের সম্মতিকেই রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রে স্থাপন করে। তার ধারণাগুলি মার্কিন স্বাধীনতার ঘোষণা, ফরাসি বিপ্লব এবং পরবর্তী উদারনৈতিক রাষ্ট্র ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে। অ্যাডাম স্মিথ ও বেনথামের মতো চিন্তাবিদরা লকের পথ অনুসরণ করেই ক্লাসিক্যাল লিবারিজম বিকশিত করেন। অতএব নিঃসন্দেহে বলা যায় জন লকই আধুনিক উদারনীতির প্রকৃত প্রবর্তক, যার চিন্তা আজও গণতন্ত্র ও অধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হয়ে রয়েছে। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।